এখানে প্রায় আছে। এই টাকাটা আপনি রেখে দেন আপু। আসসালামু আলাইকুম সবাইকে। আজকেও চলে যাচ্ছি সেই আপুর বাসায় যাকে আপনারা প্রথম ও দ্বিতীয়বার ভিডিওতে দেখছেন। 9 মাস গর্ভবতী অবস্থায় সেই আপুটি, যাকে আপনারা দ্বিতীয় ভিডিওতে প্রায় 1000 টাকা কম 2,49,000 টাকা আপনারা সকলে মিলে দিয়েছিলেন। আজকে তার বাসায় যাওয়ার কারণ হলো, দ্বিতীয়বার ভিডিওতে বলেছিলাম যে তার স্বামী অসুস্থ, তার স্বামীর চিকিৎসার প্রয়োজন, এখানে কিছু টাকা খরচ আছে। দেন উনি প্রেগনেন্ট অবস্থায় 9 মাস হয়েছে। আগামী মাসে ইনশাল্লাহ ওনার আল্লাহ তাআলা সুন্দর যেন একটা নেক্সট সন্তান দান করুক, সেটাই আমরা চাই। তো দ্বিতীয়বার ভিডিওতে আমি বলেছিলাম আপনাদের যে ওনার একটা ঘর তৈরি করে দেবো জামালপুরে, খাস জমির মধ্যে। ওনার খাস জমি আছে এখানে, সরকারি জমির মধ্যে উনি থাকবে। সেই উদ্দেশ্যে আপনাদের নিকট আবার আমি হাত পেতেছিলাম, আর সেই হাত পাতার কারণে আপনারা আবার আমাকে সাড়া দিয়েছেন, তার পাশে দাঁড়িয়েছেন আবারও। সেই কারণে ওনার বাসায় যাওয়া, যে আজকে ওনার কত টাকা দেবো, কবে ওনার ঘরটা তৈরি হবে। ওনার ভালো কথা, ওনার হাজব্যান্ড নাকি 3-4 দিন আগে আসছে ঢাকা চিকিৎসার জন্য। আমি শুনে আরও খুবই আনন্দিত হলাম যে যেই লোকটি এতদিন গ্রামের বাড়িতে বিনা চিকিৎসায় পড়েছিল, সে এখন ঢাকা চলে আসছে চিকিৎসার জন্য। আপনাদের দেওয়া টাকার মাধ্যমেই ইনশাল্লাহ ওনার চিকিৎসা হবে। আর ওনার গ্রামের বাড়িতে কবে আমরা বাড়ি করে দিব সেই কথাবার্তা বলবো, আর ওনাকে আপনাদের বাকি টাকাগুলো বুঝিয়ে দেবো। সেই জন্য ওনার বাসায় যাওয়া। আপনারা সকলে দেখতেই থাকুন, আর ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম আপু। আপু আসবো? আসসালামু আলাইকুম ভাইয়া না? আচ্ছা আচ্ছা, কেমন আছো? ভালো আছি। কী অবস্থা মামা, তুমি কেমন আছো? ভালো না? তারপর কী অবস্থা আপনার শরীরের অবস্থা কেমন? হ্যাঁ, এই ভালো এই খারাপ। হ্যাঁ, এখন এই সময়টা এমন লাগবেই। আর ডেলিভারি ডেট তো সম্ভবত আগামী মাসের শুরুতে। হ্যাঁ বুঝতেছি, আপনি বসেন। ডেলিভারি ডেট তো আগামী মাসের শুরুতে না? তো আশা করা যায় আর বেশি দিন সময় নাই। আচ্ছা, আপনি আমাকে বলছিলেন, আপনার সাথে আমার যোগাযোগ হয়েছিল যে ভাইয়া আসছে ঢাকায় নিয়ে আসছেন, কারণ কি? ও আচ্ছা, ডাক্তার দেখানোর জন্য। আচ্ছা আচ্ছা ভাই, ডাক্তার দেখাইছেন আপনি? আচ্ছা আচ্ছা, রক্ত জমে আছে, ব্রেনে রক্ত জমে আছে বলছিল আপু। আচ্ছা সমস্যা নেই, টাকা পয়সার ব্যবস্থা তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সমাধান হয়ে যাবে। হ্যাঁ, উনি কি একা আসছে? হ্যাঁ, ও প্রতিবেশী এক ভাই সাথে করে নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ডাক্তার দেখানো হলে, চিকিৎসা হলে বাড়িতে পাঠিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে। প্রতিবেশী ভাইয়ের সাথে পাঠিয়ে দিবেন। না না না, আচ্ছা ভাইজান, একটু কথা বলি আপনার সাথে। আপু বলছিল যে গ্রামে নাকি একটু খাস জমি আছে আপনাদের, সরকারি খাস জমি। হ্যাঁ আপু বলছিল। আমি এটা নিয়ে আমি খুব জ্বালাবিলের মধ্যে আছে। আমি আপনার একজন সহযোগিতা করেন, আমাকে একটু বাচ্চা কাচ্চা কেন একটু ঘর উঠায়। না, ঘর অবশ্যই হবে, ঘর অবশ্যই হবে ইনশাল্লাহ। দেশ ও দেশের প্রবাসী ভাই যারা আছে আপনাদের পাশে যথেষ্ট পরিমাণভাবে দাঁড়াইছে। হ্যাঁ, তাদের সকলের জন্য দোয়া করবেন আপনি। আর দোয়া করি আপনার জন্য। আপনি দেখি ওনার রিপোর্টগুলো আছে না? দেখি সকলের জন্য দোয়া করবেন ভাইজান। দোয়া করি আল্লাহ পাক আপনার সুস্থতা দান করুক। হ্যাঁ, নিউরোলজি বিশেষজ্ঞ অধ্যাপক মোর্শেদ বাকি। হ্যাঁ 5 তারিখ দেখাইছেন না? এই 5 তারিখে দেখাইছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ না ওইটা এমনি দেওয়া, বুঝতে পারছি। না ডাক্তার দেখাইছেন 5 তারিখে? আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। হ্যাঁ, ওনার রিপোর্টার দেখে আমি বুঝতে পারলাম যে অন্তত রিপোর্টের ডেট 5 তারিখে দেওয়া। লাস্ট 3 দিন আগে উনি ডাক্তার দেখাইছে, মানে 3-4 দিন হয়েছে উনি আসছে। তো ভাইজান, আপনার এখানে যে কদিন আসেন, বাড়ি যদি আবার যাওয়ার প্রয়োজন পড়ে, চিকিৎসাটা আপনি আগে নেন। আর টাকা পয়সা সব ঠিক আছে তো না? আচ্ছা, ওইখান থেকে খরচ করতেছেন? হ্যাঁ, খরচ করেন আপু, কোনো অসুবিধা নাই। আর ডেলিভারির সময় তো আপনার ব্যবস্থা একটা হবে ইনশাল্লাহ। একটা কাজ করবেন ভাইজান, সেটা হলো আপনার বাড়িতে আমি যাব, আপনার বাবুটা হলে
তার মাসখানেক পরে আমি যাব, গিয়ে আপনার বাড়ি ঘরের কাজ ধরে ফেলবো, বাড়ি আমি নিজে থেকে করে দিয়ে আসবো। হ্যাঁ, আপনার শুধু কাজটা ওই জমিটা একটু ঠিকমতো দেখবেন, বাড়ি যে করবেন খাস জমি যেহেতু, যেন কোনো ঝামেলা না হয় সেটা আপনি একটু কনফার্ম হবেন। যেন কেউ কোনো যে, কারণ কি আপনার ওইখানে যে আমি কিন্তু জমি জমার বিষয়ে আমি কিছু বলতে পারবো না, আর এটা আমার দেখার বিষয়ও না। হ্যাঁ, কারণ কি জামালপুর আমি কখনো যাই নাই। তা আপনার যেহেতু খাস জমি, আপনার নেওয়া জমি খাস জমি, ওখানে যেহেতু সবাই বলছে গ্রামবাসী যে আপনি ঘর উঠাতে পারেন, সকলের নিকট আপনি আবার দেখা করবেন। হ্যাঁ, সবার সাথে পরামর্শ করবেন যে কীভাবে কী করা যায়, যেন আমি গিয়েই অন্তত 4-5 দিনের মধ্যে, 4-5 দিন না, আমার অত সময় নাই, 3-4 দিনের মধ্যে আমি বাড়িটা করে দিয়ে আসবো। হ্যাঁ, আপনি এটা জাস্ট আমাকে একটু জানাবেন। আপনার কাজ হলো এটা, আগে আপনি সুস্থ হন। হ্যাঁ, বাড়ি নিয়ে কোনো টেনশন করবেন না। আমি যেহেতু কথা দিছি আপু, অবশ্যই কি মাম্মা তুমি কিছু বলবা? যেহেতু কথা দিছি আমি, অবশ্যই বাড়ি হবে আপু। হ্যাঁ, যেমন 2টা ছাগল পালবেন, কিছু হাঁস মুরগি পালবেন, আপনার ইচ্ছা ছিল এটাই? হ্যাঁ, এটাই ছিল না? আর যদি ধরেন যে দেখা না হতো আপনার সাথে আমার, তাহলে আপনি এখন ওই অবস্থায় থাকতেন না? হ্যাঁ, কষ্ট হইতো। না, এখানে একটা কথা আমি ভুল বলছি, আমার সাথে দেখা না হইলে আপনার যে কষ্ট হতো সেটা ভুল। হয়তো বা আমার মতো আরও অনেক হাজারো মানুষ আছে, একজনের না একজনের চোখে অবশ্যই পড়তেন। হ্যাঁ, তা আপনার কষ্ট থাকতো না। হ্যাঁ হ্যাঁ, ধৈর্যের পরীক্ষায় আপনি উত্তীর্ণ। হ্যাঁ হ্যাঁ, না, হ্যাঁ, কত সুন্দর কথা। আল্লাহ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক না, হ্যাঁ, আল্লাহ কত সুন্দর আপু। আপনার কথাগুলো শুনে আমি অবাক হয়ে যাচ্ছি, আর কোথায় যেন আমি হারিয়ে যাচ্ছি যে আল্লাহ, মানে একটা জিনিস ভাবার বিষয়, দেখেন উনি যেই একটা অবস্থায় 9 মাস গর্ভবতী একটা মানুষ, উনি এতদিন রাস্তার মধ্যে দাঁড়িয়েছিল একটা ওজন মেশিন নিয়ে আর ছোট্ট 2টি সন্তান নিয়ে। ওনার হাজব্যান্ড ছিল গ্রামের বাড়িতে অসুস্থ মানুষ, ঢাকায় যে নিয়ে আসবে, চিকিৎসা খরচ ওনার নাই যে ঢাকায় নিয়ে আসবে। তো উনি এত বিপদে থাকার মধ্যেও, ওনার সাথে আমার দেখা করার পর থেকে আমি যতবার খেয়াল করছি, উনি এত বিপদে থাকার মধ্যে, এত কষ্টে থাকার মধ্যেও আল্লাহ নামটি নিতে উনি ভুলে নাই। হ্যাঁ, ওনার প্রত্যেকটা কথার শেষে আল্লাহ পাকের নাম ছিল। হ্যাঁ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছে উনি, আল্লাহ পাকেরকে স্মরণ করছে উনি। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আমার যে কী ভালো লাগে, যে এমন মানুষ আমি খুবই কমই দেখছি আমি আমার লাইফে, যে মানুষ, আমরাই তো এত কিছু পাওয়ার পরেও যখন সামান্য আঘাত পাই, আমরা সেই সামান্য আঘাতে কষ্টে জর্জরিত হয়ে আল্লাহ পাককে ভুলে যাই আমরা। আসলে এটা আমাদের ভুল। হ্যাঁ, এটা শয়তানের ধোঁকা। সেই প্রকৃত মুমিন যে যত কষ্টই হোক না কেন, যত ঝড় তুফান তার উপর দিয়ে যাক না কেন, হ্যাঁ, সে মুখ থেকে আল্লাহ পাকের কথা ভুলবে না, মন থেকে আল্লাহ পাকের কথা ভুলবে না, সবসময় মন থেকে মুখ দিয়ে তার আল্লাহ পাকের কথা বের হবে। আর সে হলো প্রকৃত মুমিন। হ্যাঁ, আল্লাহর প্রিয় বান্দা। আর তেমনি এই আপুটিও এত কষ্টের মধ্যে থাকার পরেও আল্লাহ পাকের কথা ভুলেনি। উনি একটু আগেও বললো যে আমার স্বামী সন্তানের কেউ না, আমার স্বামী সন্তানের আগে আমার আল্লাহ পাক আগে, তারপরে আমার স্বামী সন্তান। ওনার ইচ্ছায় আমরা এসেছি, ওনার ইচ্ছা আমরা চলে যাবো। এটা চিরন্তর সত্য বাণী। হ্যাঁ, এটা চিরন্তর সত্য, এটাই ঘটে আমাদের জীবনে। তারপর উনি আল্লাহ পাকের কথা ভুলে নাই। তো এই মানুষটার নিকট আমি আসতে পেরে, আপনাদের নিকট আমি হাত পেতে ওনার পাশে থাকার জন্য, থাকতে পেরে যে কতটা আনন্দিত, আমি গর্বিত। হ্যাঁ, সাথে আপনাদের নিয়েও আমি গর্বিত যে এত দূর থেকে আপনারা, দেশ ও দেশের প্রবাসী ভাইরা, অনেক মানুষ ওনাদের পাশে দাঁড়াইছেন, এই আপুর পাশে দাঁড়াইছেন। আপনাদের নিয়েও গর্বিত যে আপনারা অন্তত না করেন না বা মুখ ফিরিয়ে নেন না এই একটা ফ্যামিলির কাছ থেকে বা এই একটা পরিবারের কাছ থেকে। ছোট ছোট 2টা সন্তান, একদম মাসুম বাচ্চা, ও মাশাআল্লাহ খুবই কিউট। তা আপনাদের নিয়েও আমি গর্বিত এই কারণে যে আপনারা আমাকে ফিরিয়ে দেননি, এই আপুর পাশে দাঁড়াইছেন। আর আপনাদের জন্য, এই আপুর জন্য আরও কিছু আমি করতে পেরে আমি আর গর্বিত। আল্লাহ পাকের কিছু আমি শুকরিয়া আদায় করি, লাখো কোটি শুকরিয়া আদায় করলো, সেই শুকরিয়া আর শেষ হবে না আমার মনে হয়। আর আজকে যে কারণে আসা আপু, আমি বলছিলাম যে আপনার যেহেতু ওইখানে প্রায় 1000 টাকা কম 2.5 লক্ষ টাকার মতো আপনাকে দিয়ে গেছিলাম। হ্যাঁ, তো ওটা দিয়ে আপনার হাজব্যান্ডের কিছু খরচ যাবে, তারপর আপনার অন্তত এই 2 মাস চলতে হবে, 2-3 মাস এখানে কিছু খরচ আসছে। তো ওইটা দিয়ে আপনার একটা ঘর, একটা ছাগল মুরগি এগুলোর পরিপূর্ণ হবে না, সেটা আমিও বুঝতে পারছি। যে কারণে আমি দ্বিতীয় পার্ট ভিডিওতে সকলের নিকট আবার আমি হাত পেতেছিলাম যে অন্তত আপুর পাশে যদি সামান্য কিছু আর ম্যানেজ করা যায়, তাহলে অন্তত আপনার একদম পরিপূর্ণ জীবনটা মানে হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ পাক যেভাবে চাইছে সেভাবে হবে। আপনার একটা ঘর, একটা ছোট বাথরুম, একটা কলপার,
দুটা ছাগল, হাঁস মুরগি, হ্যাঁ এগুলো সকল কিছু ব্যবস্থা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখছেন আল্লাহ পাক কত সুন্দর, এত তাড়াতাড়ি যে আপনার লাইফ এভাবে চেঞ্জ হবে আপনি কখনো ভাবছিলেন আপু? কখনো ভাবেন নাই। হ্যাঁ, তাহলে আল্লাহ কাছে শুকরিয়া আদায় করা উচিত না? যদি আপনি সবসময় করেন, এটার জন্য আপনাকে আমার এত ভালো লাগা। আর আজকে আসছি ওই কারণে আপু, এখানে প্রায় 80,000 টাকার মতো আছে। এই টাকাটা আপনি রেখে দেন আপু। মানে এই টাকাটা আপনি এখন রাখবেন না? ও আচ্ছা আচ্ছা, মানে আপনার কথা হলো যে হ্যাঁ আপনার ভাঙা ঘর, টিনের ঘর, হ্যাঁ আপনার যখন আমি টাকাটা দিচ্ছি তখন আমার কিছু একটু খারাপ লাগছিল যে টাকাটা কোনো নিরাপত্তা নাই। হ্যাঁ, তো এই টাকাটা আপনি এখন চাচ্ছেন যে এই 80,000 টাকা আমার কাছে রাখতে, আপনার যখন বাবু হবে আমি এই 80,000 আর আপনার কিছু টাকা আছে ওটা নিয়ে একসাথে আপনার ঘর মানে সব সেটেল করে দেবে, তো? হ্যাঁ হ্যাঁ, না না ঘরে তো অবশ্যই আমি যাবো আপু, ঘরে আপনার, তাহলে এটা আপনার কাছে রাখবেন না এখন? আপনি নিরাপদ মনে করতেছেন না আর? আচ্ছা আচ্ছা, তাহলে ভালো অফার দিচ্ছেন, খুবই ভালো, এটা আপনার জন্য অন্তত ভালো হয়েছে। হ্যাঁ, আপনার এটা এখন, এটা কিন্তু আপু আমার টাকা না, দেশ ও দেশের বাইরে সকল প্রবাসী, হ্যাঁ 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 হ্যাঁ, এটা ঠিক বলছেন, ঠিক বলছেন। না না না, তাহলে অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, না ঘর আমি নিজে থেকে উঠাই দেবো, কোনো অসুবিধা নেই। তাহলে হ্যাঁ ঠিক বলছেন আপু, ওনার কথা হলো যে ছোট্ট একটা এখানে ঘনবসতিপূর্ণ এরিয়া আর ছোট একটি ভাঙা ঘর, এটা মানে টিনের ঘর। এর আগে ওনাকে যে টাকাটা দিচ্ছিলাম ওই টাকা সাবধান আছে তো? ওটা সাবধানে আছে? ও মানে ওই টাকা ঘরে রাখেন নাই? আচ্ছা, যার কিছু রাখছেন এটা আপনার ব্যক্তিগত বিষয়, সেটা আমি জিজ্ঞেস করবো না, আপনার বলার দরকার নাই। বাট আপনার ঘরে নাই সে টাকা, তাহলে থাকেন, চুপ থাকেন, আর বলতে হবে না আপু। হ্যাঁ, সেটাই কোথায় রাখছেন না রাখছেন, নিরাপদে আসছে নাকি সেটা বলেন। আচ্ছা ওটা বাদ দেন, টাকা নিরাপদে আছে, ঘরে তো টাকা নাই, তাহলে আর কোনো কথা বলার দরকার নাই। সেটা আপনার কাছে অন্তত ব্যক্তিগতভাবে ওটা আপনার তথ্যটা আপনার কাছে রেখে দেন। হ্যাঁ, ওইটা সেটা প্রকাশ করার দরকার নাই যে টাকা আপনি কোথায় রাখছেন, কাকে দিচ্ছেন। আচ্ছা ভালো হয়েছে, ভালো হয়েছে। তাহলে এখন বলতে চাইতেছেন যে এই টাকা আপনার ঘরে রাখবেন না, এটা আমার কিছু রেখে দেবো, রেখে দিয়ে আপনার গ্রামের বাড়ি যখন হবে তখন এই টাকাটা আমি খরচ করবো, আর সেখান থেকে কিছু টাকা আমি মানে আপনার যা যা লাগে আপনার ঘর তৈরি করে দিলে তো হবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ। না ওনার কথা ভালো হয়েছে। ওনার কথা হলো যে টাকাটা ওনাকে দিয়ে গেছিলাম টাকাটা ঘরে রাখে নাই, ঘরে ওনার মানে নিরাপদ না, যে কারণে উনি টাকাটা কোথায় রাখছে আমিও জানতে চাচ্ছি না, জানা আমার উচিত না। ওনার একটা প্রাইভেসির ব্যাপার স্যাপার আছে, অন্তত আরও 10 জন ভিডিওটা দেখে, ওনার আশেপাশে অনেক মানুষ আছে, তো আমি সেই প্রাইভেসির ক্ষেত্রে সেই প্রাইভেসির কথা চিন্তা ভাবনা করে ওনাকে জিজ্ঞেস করবো না যে টাকাটা কোথায় আছে নাকি আছে বা কোথায় রাখছেন, কার কিসে রাখছেন, টাকাটা নিরাপদ আছে নাকি সেটা আমি শুনতে পেরে আমি আনন্দিত। হ্যাঁ হ্যাঁ, সেটা শুনতে পেরে আমি আনন্দিত। এই টাকাটা তাহলে আমি আপনার আমানত হিসেবে রাখলাম। এই টাকাটা দিয়ে আপনার ঘর হবে। দ্বিতীয়বার অনেক মানুষ আপনার পাশে দাঁড়াইছে যারা সুযোগ পায় নাই, প্রথম পার্ট ভিডিওতে যারা সুযোগ পায়নি আপনার পাশে দাঁড়াবে, দ্বিতীয় পার্ট ভিডিওতে অনেকেই সেই সুযোগটা নিয়েছে আপনার পাশে দাঁড়ানোর জন্য। হ্যাঁ, তো তাদের টাকা, এটা দেশ ও দেশের বাহিরে প্রবাসী ভাই যারা আছে সবাই আপনার পাশে আবার দ্বিতীয়বার দাঁড়াইছে এই আপনার ঘর তৈরি করার জন্য। হ্যাঁ, ইনশাল্লাহ ঘর হয়ে যাবে। আর সকলের জন্য আপু একদম খাস দিলে মন থেকে দোয়া করবেন, সকলের জন্য। হ্যাঁ 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 হ্যাঁ, আমি মনে করি আপনি, হ্যাঁ আমি মনে করি আপনি এমন একজন মানুষ, আপনার প্রত্যেকটা কষ্টের জীবন থাকা সত্ত্বেও প্রত্যেকটা কথার মধ্যে আল্লাহ পাকের কথা আপনি ভুলে যাননি, অতএব আপনার দোয়া ইনশাল্লাহ আল্লাহ তাআলা কবুল করে নেবে। হ্যাঁ, সকলের জন্য দোয়া করবেন আপু। হ্যাঁ হ্যাঁ, তো আপু আমি আসলে বৃষ্টির মধ্যে চলে আসছি আমার অফিসে কাজ রেখে, আজকে আসার খুব প্রয়োজন ছিল তাই আসলাম, পরবর্তীতে আমি সময় পাবো না। আপু আমি তাহলে আসি ভাইজান। হ্যাঁ আচ্ছা ভাইজান, আপনি একটু নিজের খেয়াল রাখবেন আর আমাকে জানাবেন। হ্যাঁ, আমি আপনার রিপোর্ট দেখলাম, আপনি লাস্ট 5 তারিখে ভাইজানকে ডাক্তার দেখাইছেন, ভালো হয়েছে দেখে। হ্যাঁ, অনেকে আমি ভাবতে পারছিলাম, আমি শুরু থেকে আমি ভাবছিলাম কি রাগ করবেন না যে হয়তো বা উনি অসুস্থ না, আপনি একটা মিথ্যা কথা বলছিলেন শুরুতে, আসলে দেখি না, যখন আপনি ডাক্তার দেখাইছেন রিপোর্টের ডেট দেখলাম, আমি রিপোর্ট দেখলাম, তখনই বুঝতে পারলাম যে না উনি আসলে খুব গুরুতর অবস্থায় অসুস্থ। হ্যাঁ, আল্লাহ পাক এই অসুস্থতা রাখবে না, সুস্থতা দান করুক, দোয়া করি। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আপু তাহলে এটা থাকলো না আমার কাছে,
আপনার ডেলিভারির সময় অবশ্যই আমি কিন্তু আসবো, আমাকে জানাবেন, ফোন দিবেন। হ্যাঁ, ফোন দিবেন। নাম্বার আমার কাছে না, আমি কারোর ফোন কথা বললাম। ও আচ্ছা, আপনার নাম্বার তো, হ্যাঁ, আপনাদের সাথে আমি কারো দিয়ে, ও আচ্ছা, আপনার তো ফোন নাই। না আমার ফোন নাই। আচ্ছা, মানে অন্য কারো নাম্বার দিয়ে আমাকে ফোন, হ্যাঁ, এই আজকে তো ফোন দিয়েছি, গতকালও তো ফোন দিয়েছিলেন অন্য একটা নাম্বার দিয়ে। বুঝতে পারছি, আমি ভুলে গেছিলাম, সরি। হ্যাঁ, উনি গতকাল রাতে আমাকে ফোন দিয়েছিল অন্য একটা নাম্বার দিয়ে, জাস্ট আমার খোঁজ খবর নেওয়ার জন্য, আর ওনার হাজব্যান্ড যে আসছে এটা বলার জন্য যে ভাইয়া 3-4 দিন হয়ে গেছে উনি আসছে, ডাক্তার দেখাইছি, আপনি একটু দেখে যান। তো এই জন্য চিন্তা করলাম যে টাকাটা ওনাকে দিয়ে যাই আর ওনার হাজব্যান্ডকে দেখে আসি, অন্তত আপনাদেরও দেখাই যে ওনার বর্তমান পরিস্থিতিটা কী অবস্থায় আছে। তো সকলে ওনার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আর একটা কথা বলবো সবাইকে, সবার উদ্দেশ্যে, অনেকেই আমাকে ফোন দিয়েছে আমার বিকাশ নাম্বারে, অথচ নাম্বারটি বন্ধ পাইছে। আমি প্রত্যেকবারই যত মানুষের পাশেভাবে দাঁড়াই, যাদের লাইফ এভাবে একটু চেঞ্জ করার চেষ্টা করি ছোট একটা উদ্যোগ দিয়ে আপনাদের মাধ্যমে, তো অনেকে একসাথে এত পরিমাণ কল দেয়, আসলে কল দেয় আমার ভালোবাসা, আমার মানে কল যে দিচ্ছে সবাই আমাকে, এটা আমার জন্য জীবনের সবচেয়ে বড় কিছু, যে অন্তত ভালোবেসে আমাকে কল দেয়। কিন্তু আমি যে ব্যস্ত মানুষ, আসলে কথা বলার সময় হয়ে ওঠে না আমার, একটা প্রাইভেট কোম্পানিতে আমি জব করি, তো প্রতিদিন মানে এমন পরিমাণ কল আসে, কীভাবে আপনাদের বোঝাবো যে একটানা যদি 1-1.5 ঘন্টা আর কি কল আসতে থাকে এই অবস্থা। তো একটা প্রাইভেট কোম্পানি জব করে আমি তো সারাদিন আমি ফোনের মধ্যে সময় কাটাতে পারি না বা ব্যস্ত সময় করতে পারি না আমার নিজস্ব মানে আমার অফিসিয়াল কাজ রেখে, যে কারণে আমি না চাইতেই মোবাইলটি অফ রাখি। আপনারা প্লিজ রাগ করবেন না, ছোটো ভাই হিসেবে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর দেশ ও দেশের বাইরে সকল প্রবাসী ভাইদের আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, আর সকলের জন্য আমি দোয়া করি। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই আপনারা ভালো থাকবেন। আপু আসি তাহলে, হ্যাঁ, আসসালামু আলাইকুম।